Hello students, তোমরা সবাই জানো we are going through a very tough time. তোমরা কেউ স্কুলে যেতে পারছো না, তাই আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের এই প্রয়াস যে ভিডিও লেসেন্সের মাধ্যমে আমরা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকে আমি শ্রী অমিত ভট্টাচার্য, বাটানগর শ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তোমাদের সামনে যে লেসনটা প্রেজেন্ট করব, that is lesson 6 from your textbook Bliss, the poem Sea Fever by John Masefield. So let's get started. So the poem Sea Fever by John Masefield for class 10. Now, before we really start with the poem, we need to know about the poet. কবি সম্বন্ধে আমাদের একটু জানা দরকার, কারণ কবি সম্বন্ধে জানতে পারলে আমাদের সুবিধা হয় যে তিনি যেটা তার কবিতার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপনা করছেন সেটা বুঝতেও আমাদের খুব সুবিধা হয়। John Edward Masefield was born on 1st June 1878. He lost his parents in his early childhood. He left his schooling from King's School at Warwick and joined the HMS Conway, which was a kind of a naval training school or school ship founded in 1859. তো জন এডওয়ার্ড মেসফিল্ড তিনি 1878 সালে 1 জুন জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তার বাবা মাকে তিনি হারান এবং প্রথাগত যে স্কুল উনি পড়তেন, মানে প্রথাগত যে স্কুলিং হয় কিং স্কুল ওয়ারউইকে, একটা সেখানে তিনি পড়াশোনা করতেন, তিনি সেটা ছেড়ে দেন। সেটা দিয়ে HMS কনওয়ে, যেখানে ওটা নাবিক প্রশিক্ষণ একটা স্কুল, সেখানে জয়েন করেন। Masefield spent time as a sailor aboard in different ships and therefore can express his love and affinity with a sailor's life with ease. তো মেসফিল্ড যেহেতু তিনি বিভিন্ন জাহাজে নাবিক হিসেবে তার জীবনের বেশ অনেকটা অংশই কাটিয়েছেন, তাই জন্য তার এই নাবিক জীবনটার প্রতি একটা তার নিজস্ব ভালোবাসা রয়েছে এবং একটা নাবিকের জীবনের যে অভিব্যক্তিগুলো সেগুলো খুব সহজেই তিনি ব্যক্ত করতে পারেন, সেগুলো সহজে এক্সপ্রেস করতে পারেন। হি ইজ বেস্ট নোন ফর হিজ পোয়েমস অফ দ্য সি, saltwater ballads published in 1902, including Sea Fever and Cargoes. এবং এই সমুদ্র নিয়ে তার কবিতার জন্যই তিনি বেশি বিখ্যাত, বেশি জনপ্রিয় এবং তার এরকমই একটা কালেকশন অফ পোয়েমস saltwater ballads, যেটা 1902 সালে পাবলিশড হয়, সেখানেই এই সি ফিভার কবিতাটা কে আমরা পাই। And he is also known for his long narrative poems such as the Everlasting Mercy, আর একটা বড় কবিতার জন্য তিনি আমাদের কাছে যথেষ্টই জনপ্রিয়, যেটা 1911 সালে পাবলিশড হয়, The Everlasting Mercy. He is also remembered for his children's novels, The Midnight Folk and The Box of Delights. Now a brief introduction to the poem. একদম কবিতাটা শুরু করার আগে একটা ছোট্ট আমরা একটা ইন্ট্রোডাকশন জেনে নিই। John Masefield's Sea Fever is perhaps his most well-known work and describes the poet's desperate yearning to go to sea. তার অত্যন্ত জনপ্রিয় কবিতার মধ্যে জন মেসফিল্ডের সি ফিভার প্রায় সবচেয়ে জনপ্রিয় কবিতা এবং এখানে কবি তার যে মানে তীব্র চাহিদা, তার তীব্র যে ইচ্ছা সমুদ্র যাত্রায় আবার ফিরে যাওয়ার, সেটা তিনি পরিষ্কারভাবে এখানে এক্সপ্রেস করেছেন। Though the poem is written in first person, the principal theme of wanderthirst is one with which many of us can identify ourselves. কবিতাটা ফার্স্ট পার্সনে লেখা, ন্যাচারালি ইট হ্যাজ a lot of autobiographical element. তার নিজের কথাই কবি নিজে বলেছেন, এখানে তার নিজস্ব চিন্তাভাবনাই এখানে তুলে ধরেছেন এবং ফার্স্ট পার্সন হলেও তার নিজের কথা কবি নিজে বললেও এখানে মুখ্য যে বিষয়বস্তু, কবির যে ভ্রমণ তৃষ্ণা, যেটা এই কবিতার মুখ্য বিষয়বস্তু, সেটা এমনই একটা মানে সাবজেক্ট যেটার সঙ্গে আমরা অনেকেই
একাত্ম করতে পারি। Sea fever is formed of 3 quatrains where the first line rhymes with the second and the third line rhymes with the fourth. এই গোটা কবিতাটার 3টে কোয়াট্রেন আছে, 3টে স্ট্যান্ডা আছে, 3টে স্ট্যান্ডা, প্রতিটা স্ট্যান্ডে 4 লাইন করে, সো দে আর কল্ড কোয়াট্রেন। যেহেতু 4 লাইনের এক একটা স্ট্যান্ডার, তাই জন্য তাদেরকে বলা হয় কোয়াট্রেন। এবং এরকম 3টে কোয়াট্রেন আছে এবং প্রত্যেকটা কোয়াট্রেনে প্রত্যেকটা স্ট্যান্ডার প্রথম লাইন সঙ্গে দ্বিতীয় লাইনের ছন্দের মিল আছে এবং তৃতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনে। মানে আমরা যদি এই কবিতাটার রাইম স্কিমটা দেখি, তাহলে রাইম স্কিমটা হবে সামথিং লাইক এ এ বি বি সি সি ডি ডি অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এরকম ভাবে রাইম স্কিমটা যাবে। Thus, each quatrain consists of 2 rhymed couplets. The meter in which the poem is written is heptameter with irregular feet. তো প্রত্যেকটা কোয়াট্রেনে এরকম জোড়া, এক এক জোড়া রাইমড কাপলেটস আছে, ছন্দ মেলানো এক জোড়া করে লাইন। আর এখানে কবিতাটার মধ্যে যে মিটারটা মেনটেন করা আছে, এই মিটার ব্যাপারটার সঙ্গে তোমরা হয়তো পরিচিত নও। এটা যেহেতু কবিতা, এটা একটা লিরিক্যাল কম্পোজিশন, তো তোমরা নিশ্চয়ই অনেক সময় গানের স্বরলিপি দেখেছো। ইউ হ্যাভ সিন দ্য নোটেশন মার্কস ইন আ সং হুইচ ক্লিয়ারলি ডিনোটস যে কোন জায়গাটায় তোমার সুর বা স্বরটা একটু উচ্চ হবে, উচ্চ স্বরে যাবে, হাই পিচ হবে, কোথাও একটু খাদে যাবে, একটু লো আসবে ভয়েসটা। সো এরকম স্ট্রেসড অ্যান্ড আনস্ট্রেসড সিলেবলস হয় ফর পোয়েমস, দ্যাট কনস্টিটিউটস আ ফিট। এখানে হেপ্টামিটার মানে একটা লাইনে 7টা এরকম মিটার আছে, তো এক একটা ভাগ হচ্ছে এক একটা ফিট। তো এই ছন্দটা মানে একেবারে এক ছন্দে যাচ্ছে না, কোথাও কোথাও কোনো স্ট্যান্ডাতে গিয়ে ছন্দ একটু অদল বদল আছে। এবং বেশ কিছু ক্রিটিক্স তারা বলছেন যে এটা ইচ্ছাকৃতভাবে তিনি করেছেন, যেহেতু তার কবিতাটার বিষয়বস্তুটা হচ্ছে সামুদ্রিক যাত্রা, a sea voyage, which is not a very smooth and regular sail আর কি। সবসময় যে একটা সামুদ্রিক যাত্রা খুব মসৃণ হয়, খুব রিদমিক হয়, ইটস নট দ্যাট। তো সেটাকেই তিনি এক্সপ্রেস করার জন্য ইচ্ছাকৃতভাবেই এই ফিটটাকে ইরেগুলার রেখেছেন। So that constitutes the introduction to the poem. Now we will go straight into the poem. Stanza 1. I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. And the winds kick and the winds song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. So this is the poem. Now এবারে আমরা যদি এর একটা অ্যানালিসিসে যাই, দেখো the first stanza begins with the refrain. রিফ্রেন হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, মানে একটা সেম সেন্টেন্স দিয়ে যদি পরপর স্ট্যান্ডাগুলো যে শুরু হয় কোনো কবিতার বা কখনো কোনো প্রোজের ক্ষেত্রে, আমরা ওটাকে বলি রিফ্রেন। দেখো এই কবিতাটাতে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, এটা দিয়ে প্রত্যেকটা স্ট্যান্ডার শুরু হচ্ছে। সো দ্য ফার্স্ট স্ট্যান্ডার বিগিনস উইথ দ্য রিফ্রেন। এবং এই যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, এই যে which is repeated at the beginning of each stanza and immediately it connects us to the title. এই যে কবিতার যে টাইটেল সি ফিভার, তার যে সমুদ্র যাত্রার প্রতি তার যে তাড়না, তার যে এই ঐকান্তিক ইচ্ছা, এটার সঙ্গে একদম ইমিডিয়েটলি কানেক্ট করছেন। অ্যান্ড লুক এট দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড অফ দ্য ভার্ব মাস্ট গো, মানে তার যে ডেসপারেশন, যে যেতেই হবে। Although we may identify the theme of the poem as the desire to go to sea, it also deals with the very human desire to connect with one of the most powerful natural forces on earth, that is the sea.
তো যদিও আমরা এটা শুরুতেই আমরা কবিতার যেটা বিষয়বস্তু, যে থিম, যে তার সমুদ্রতে আবার ফিরে যাওয়া, নাবিকের জীবনে আবার ফিরে যাওয়া তার যে তীব্র ইচ্ছা, সেটা আমরা সহজেই বুঝতে পারছি। কিন্তু এটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম it deals with the very human desire to connect with the most powerful natural forces on earth. মানে আমাদের প্রকৃতির অন্যতম শক্তিশালী একটা শক্তি যে সমুদ্র, সেটার সঙ্গেও কিন্তু নিজেকে একাত্ম করবার কবির একটা কিন্তু ইচ্ছা, সেটাও কিন্তু পরিষ্কার হচ্ছে। আর দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। এগেন কথাটা দিয়েও তিনি বোঝাচ্ছেন যে তিনি আবার যেতে চান। ওয়ার? টু দ্য লোনলি সি। লুক এট দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড লোনলি, মানে হি ওয়ান্টস টু গো ডিপ ইন টু দ্য সি। হি স্পিক্স অফ সলিটিউড, নির্জনতা চান, অ্যান্ড দ্য স্কাই, যেখানে ইট ইজ অ্যাবসলিউটলি পিওর, দ্য নেচার ইজ পিওর অ্যান্ড ভার্জিন, আনডিস্টার্বড। And all I ask is a tall ship and a star to steer her by. এবং তার জন্য তিনি শুধু চান a tall ship. Definitely he wants a big ship, কারণ ছোট জাহাজ বা small vessel or a boat is not well equipped for such a voyage, long voyage rather, which the poet is planning for, or which the poet actually desires. So he wants a tall ship and a star. Star bolte he refers to the pole star. To steer her by, to steer, to give direction. To the এই পোল স্টার, মানে এখানে তোমাদের বলা দরকার যে তৎকালীন সময় the mariners were not so mechanically equipped. তো তাদের হাতে কম্পাস ছিল না। So they got to depend on the pole star, যে জানবার জন্য যে where exactly they stand, কোন ডিরেকশনে তারা যাবে। And the wheels kick and the winds song and the white sails shaking. আর কি চান? The wheels kick. Wheel মানে হচ্ছে, দেখবে একদম জাহাজের সামনে সামথিং লাইক আ স্টিয়ারিং, যেটা আমরা গাড়ির ক্ষেত্রে দেখি একটা স্টিয়ারিং এর মতন থাকে, বাট নট এক্স্যাক্টলি দ্যাট। তোমরা যদি দেখো, which actually controls the ship, মানে the wheels kick, মানে the jerk of the wheel, the moment the ship sets to sail there is a jerk, এবং সেটার জন্য he wants what? The wind song, বাতাসের সঙ্গীত, গান, ছন্দ। তো বাতাসের গান এক একটা সময় কিন্তু এক এক রকম আছে, মানে সামটাইমস ইটস লাইক এ স্মুথ ব্রিজ হুইচ ইজ ভেরি জেন্টল অ্যান্ড ফেভারেবল, অফকোর্স। সামটাইম ইটস লাইক এ গেল, যখন বাতাসের আর একটু তীব্রতা বাড়ে। সামটাইম ইটস এ স্টর্ম, যেটা কোনো নাবিকই চান না। আর সেই ছন্দটা, বাতাসের সেই ছন্দটা, অ্যাজ ইফ ইট স্টার্টস it infects the sails. পালে হাওয়া লাগলে পাল জাহাজ এগিয়ে চলে, তো সেই পালটা নড়ে উঠবে। as if the song of the wind gets its resonance with the sails. একই ছন্দে তারা এগিয়ে চলবে। So he wants a favorable condition. The poet desires a favorable condition for a smooth sail, for the sail to begin, and a grey mist on the sea's face, and a grey dawn breaking. তো এইখানে তিনি যেটা চান সেটা হচ্ছে যে Mayfield absolutely expresses his adoration for this wild and beautiful entity, and seems to almost compare it to a person, personifying it as her and describing her face. এই সমুদ্রর যে উন্মত্ত, অথচ মানে তার যে সৌন্দর্য, যে সত্তা, সেটাকে তিনি
মানে আমাদের সামনে উপস্থাপনা করছেন এবং সেটাকে তুলনা করছেন মানুষের সঙ্গে। ইটস আ কেস অফ পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন ইজ অলসো ফিগার অফ স্পিচ, যেখানে কোনো ন্যাচারাল অবজেক্ট বা ইনঅ্যানিমেট অবজেক্ট বা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে মানুষ রূপে তুলনা করা হয়। সো দেখো হি ডেসক্রাইবস হেয়ার মানে টু স্টিয়ার হার বাই, তো হার রেফার্স টু দ্য সি and describing her face. He does not describe the sea in the traditional beautiful forms. এবং প্রথাগতভাবে যেরকম আমরা সমুদ্রকে একটু রোম্যান্টিক্যালি ডেসক্রাইব করি, খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরা হয়, ঠিক সেরকম প্রথাগতভাবে তিনি বর্ণনা করছেন না। হেয়ার she is grey and lonely. It's the color given is grey এবং লোনলি, একাকী, মেকিং হার মোর মিস্টিরিয়াস অ্যান্ড অ্যাপ্রিহেন্সিভ ইন হার অ্যাপিল। তো এই যে গ্রে মানে ধূসর, তো ধূসর মিস্ট, গ্রে মিস্ট, মিস্ট মানে হচ্ছে কাইন্ড অফ ভেপার অর কাইন্ড অফ আ ক্লাউড ফুল অফ ড্রপলেটস, যেটা হালকা, দ্যাট মেক্স ভিজিবিলিটি নট ভেরি ক্লিয়ার, এবং সেই জন্য একটা রহস্যময় সবসময় তাকে মনে হয় সমুদ্রের সেই জায়গাটাকে, যে যেহেতু তুমি দেখতে পাচ্ছ না সামনেটা, ইটস নট দ্যাট ক্লিয়ার। তো ইটস অল ফুল অফ অ্যাডভেঞ্চার, ইউ আর অল ফুল অফ আনসার্টেনিটিস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লোনলি। সো ইটস দ্য সি ইজ প্রেজেন্টেড more in a mysterious form and at the same time apprehensive in her appeal. The use of alliteration in the first stanza gives the initial rhythmic start with expressions like a tall ship and a star to steer her by, the wheels kick and the wind song and the white sails shaking, and a grey mist dot 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 দেখবে and a grey dawn পরপর শুরু হচ্ছে। তো এই অ্যালিটারেশন হচ্ছে এটা, ইটস অ্যানাদার ফিগার অফ স্পিচ, যেখানে যেটা তোমরা বাংলায় হয়তো অনেক সময় অনুপ্রাস বলো, যেখানে রিপিটেড কনসোনেন্ট সাউন্ডিং ওয়ার্ডস ইউজড হয় বা রিপিটেড মানে রিপিটেড ফ্রেজেস পরপর ইউজ হয়। তো এখানেও ঠিক তাই হচ্ছে, মানে প্রপার এক্সাম্পল অফ অ্যালিটারেশন মানে খুব সহজে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো যে আমি একটা কবিতার লাইন বলি, অ্যান অস্ট্রিয়ান আর্মি অফ ফুলি অ্যারেড, দেখো প্রত্যেকটা শব্দ শুরু হচ্ছে উইথ এ, ব্যাটারি বিসিজড ব্যাটলড বেলগ্রেড, দ্য নেক্সট লাইন অল স্টার্টস উইথ বি। বাট হিয়ার দ্য ইউজ অফ alliteration is in a different form. A tall ship and a star to steer, the wheels and the wheels kick and the wind song is a repetition and the white sails, আবার ওদিকে and a grey mist and a grey dawn, এইভাবে এখানে alliterationটা ইউজ হচ্ছে। So here we find the initial beginning, যে how the poet is so desirous to start for a new voyage. Now the second stanza. I must go down to the seas again, for the call of the running tide is a wide call and a clear call that may not be denied. And all I ask is a windy day with the white clouds flying, and the flung spray and the blown spume and the seagulls crying. দেখো এই সেকেন্ড স্ট্যান্ডাতে কবি খুব পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরছেন যে তার ভেতরে এই যে তাড়নাটা কিসের থেকে সৃষ্টি হয়, তার অরিজিনটা কি। অ্যান্ড দেখো দ্য সেকেন্ড স্ট্যান্ডা ইমিডিয়েটলি অ্যাপিলস টু অল আওয়ার ফাইভ সেন্সেস। আমি একটু আগেই তোমাদের বলেছি যে হাউ দ্য পোয়েম ইজ দ্য লিরিক্যাল ওয়ান। নাও এখানে আমরা দেখছি দ্য পোয়েম ইজ আ সেন্সুয়াস ওয়ান অলসো। দেখো it relates to all the five senses: listening to the seagulls crying, watching the white clouds flying, feeling the coldness of the windy day and the saltiness of the flung spray and the blown spume on our tongue and noses,
এইগুলো সমস্ত কিছু আমাদের ইন্দ্রিয়কে কিন্তু ছুঁয়ে যাচ্ছে। মানে এই ইন্দ্রিয়র যে একটা নিজস্ব আকর্ষণ এবং এই জোয়ারের যে টান, যখন জোয়ারের টান আসে সেটা একটা নাবিকের মনে যে উন্মাদনা সৃষ্টি করে সেটাকে কখনো রিফিউজ করতে পারে না যার সেই জীবনটার প্রতি সেই ভালোবাসা আছে। So again the poet emphasizes the irresistible pull of the sea as he repeats the word call. এই যে ডাক, সমুদ্রে যাওয়ার যে ডাক, সেটা তার ভিতরে যে কতটা তীব্র, তার আকর্ষণ যে কতটা তীব্র, সেটা তিনি এমফাসাইজ করছেন, ওই কল কথাটাকে বারবার রিপিট করছেন উনি। And it helps us to understand why the poet must return to the sea. আর ওই যে the phrase and all I ask, আমি কেবলমাত্র চাই, এই যে কথাটা যেটা তিনি ব্যবহার করছেন, seems to be denoting the simplicity of the sea. এই নাবিক জীবনের যে সারল্য, যেটা হাইলি ইন কন্ট্রাস্ট টু দ্য কমপ্লিকেশনস অফ আওয়ার এভরিডে লাইফ। আমাদের দৈনন্দিন আমরা যে গথে বাঁধা স্টিরিওটাইপ মেটেরিয়ালিস্টিক জীবনযাপন করি, পার্থিব জীবনযাপন করি, তার যে জটিলতা, তার সঙ্গে একেবারে সম্পূর্ণ উল্টো মেরু, ওটা একদম নির্ভেজাল একটা জীবন যেখানে কোনো এইসব জটিলতা নেই, সেটাই তিনি দ্বিতীয় স্ট্যান্জা দিয়ে আমাদের সামনে তুলে ধরছেন। Now the final stanza, stanza 3. I must go down to the seas again, to the vagrant gypsy life, to the gulf's way and the whale's way, where the wind is like a whetted knife. And all I ask is a merry yarn from a laughing fellow river, and quiet sleep and a sweet dream when the long trip is over. Therefore, in the third stanza of this poem, the poet focuses deep into the theme of his wanderthirst. তার এই যে বিষয়বস্তু, তার এই যে ভ্রমণ তৃষ্ণার যে বিষয়বস্তু, তার একদম গভীরে তিনি ফোকাস করেছেন। একদম পরিষ্কারভাবে তিনি বলছেন যে একটা জীবন দর্শনের কথা বলছেন, যে হি ওয়ান্টস দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। ভ্যাগ্রেন্ট কথাটার মানে হচ্ছে যে ব্যক্তির কোনো পার্মানেন্ট সেটেলমেন্ট নেই, পার্মানেন্ট হাউস নেই। জিপসি তো আমরা সবাই জানি, ট্রাইব অফ পিপুল, যারা এক জায়গা থেকে এক জায়গা ঘুরে বেড়ায়, ভবঘুরে, যারা এক জায়গায় কখনো থিত হতে চান না। তো হি স্পিক্স অফ দ্যাট লাইফ, হি সিক্স দ্যাট লাইফ, এবং যেটা কিন্তু প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকবে। টু দ্য গার্লস ওয়ে, সিগাল যে রাস্তায় যাবে, যেন কবিরও গন্তব্য সেই এক। অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, যে পথে তিমি সাঁতরে যাচ্ছে, তারও যেন গন্তব্য একই দিকে। আবার where the wind is like a whetted knife, যখন কোনো ঠান্ডা জায়গার মধ্যে দিয়ে আমরা যাই, দেখবে বাতাসটা ছুরির মতন তীক্ষ্ণভাবে আমাদের গায়ে লাগে। ওয়েটেড কথাটা মানে হচ্ছে শার্প, যা ধারালো। তো যখন প্রতিকূল, নেচার ইজ নট অলওয়েজ ভেরি ফেভারেবল, অ্যাট টাইমস ইটস অ্যাডভার্স, তো হি ওয়েলকামস অলসো দ্যাট, যে এই যে ভেগ্রেন্ট জিপসি লাইফ যেটা কথা বলছেন, যে ভবঘুরে জীবন, এই ভবঘুরে জীবনের মধ্যে অনেক সময় প্রতিকূলতাও থাকে। সবসময় প্রকৃতির টানে চলা, প্রকৃতির টানে চলতে গেলে প্রকৃতির সমস্ত কিছুকে নিয়েই চলা, তো সেটাকেই তিনি চাইছেন। অ্যান্ড হি ডাজন্ট কেয়ার, his concern is not for a very favorable condition at all the time. এবং দেখো আরেকটা জিনিস, এখানে he also expresses a longing for a laughing fellow rover. সে তার সঙ্গী হিসেবে, তার একজন সঙ্গী নাবিক হিসেবে একটা হাসি খুশি লোককে চাইছে। কোনো দুঃখের কথা বলবে, সারাক্ষণ মন মরা হয়ে আছে, একদমই সেরকম চাইছে না। হাসি খুশি, কাম হোয়াট মে, হোয়াট এভার দ্য সিচুয়েশন মে বি, হি ওয়ান্টস হিজ co-traveler or his co-mariner to be a jolly man. So this final
কোট্রেন যেটা ইজ ফুল অফ অপটিমিস্টিক ইমেজারি। খুব যে সব ইমেজেসগুলো কবি ইউজ করছেন সেগুলো খুব আশাব্যঞ্জক। যেমন এই শব্দগুলো, এই এক্সপ্রেশনগুলো, যেমন মেরি ইয়ার্ন, যে যা সেই ফেলিওর ওভার, যার কাছে সবসময় একটা খুব হাসি খুশি গল্প থাকবে। ইয়ার্ন মানে হচ্ছে এক ধরনের গল্প, সাধারণত বাংলায় যেটাকে আমরা বলি একটু গাঁজাখুরি গল্প, মানে গল্প মানে একটা বড় গল্প যেটা একটু এক্সাজারেটেড, একটু অতিরঞ্জিত থাকে, কখনো একটু ইম্প্রোভাইজডও হয়, যে তাৎক্ষণিকভাবে বানিয়ে একটা গল্প বলে ফেললাম, কিন্তু সেটার মধ্যে বেশ প্রাণবন্ত একটা ব্যাপার থাকবে, দুঃখের কোনো গল্প না। অ্যান্ড দেখো তার অপটিমিজম কি, হি অলসো থিঙ্কস অফ আ সুইট ড্রিম to end it all. So, contrary to a perfect and peaceful picture of a life at sea, the poet uses expressions full of contrast, like gulls way, whales way, and the winds like a whetted knife. তো একেবারে পরিপাটি, খুব শান্তিপূর্ণ একটা জীবন, সামুদ্রিক জীবন, ঠিক সেই ছবি তিনি আমাদের সামনে মেলে ধরছেন না, বরঞ্চ তার যে বৈচিত্র্য, ওই জীবনের মধ্যে যে বৈচিত্র্য, সেগুলো কিন্তু এই এক্সপ্রেশনসগুলোর মধ্যে দিয়ে উনি আমাদের সামনে তুলে ধরছেন। দ্য গার্লস, সিগাল উড়ে যাচ্ছে স্বাধীন, মানে তারা স্বাধীনভাবে উঠছে। হোয়েল, তিমি মাছ, তার মতন করে সে সাঁতরে যাচ্ছে, তারও স্বাধীনতা। আবার যেখানে বাতাস বেশ ধারালো ভাবে আমাদের শরীরে লাগছে, মানে যেখানে where the climate is not that favorable, not that suitable for human conditions, সেই বৈচিত্র্যটাও আবার উনি আমাদের সামনে তুলে ধরছেন। তো whatever the condition may be, he is okay with all of them. Thus, here we get the central message of the poem that a life at sea is full of contrast, but they are in perfect harmony together with the sweet and endless freedom it allows. তো এখানে কবিতার মূল যে বার্তা যেটা কবি দিচ্ছেন, যে সামুদ্রিক জীবনের ভেতরে বৈচিত্র্য আছে, অবশ্যই সব রকম আছে, কিন্তু তারা একটা সুন্দর নিজস্ব ছন্দে রয়েছে, যেখানে একটা মধুর এবং মানে নিরন্তর স্বাধীনতা, যেটা আমাদেরকে দেয়। আর লাস্ট লাইনে দেখো, দ্য লং ট্রেক, এখানে অ্যাকচুয়ালি ইট স্ট্যান্ডস ফর লাইফ ইন জেনারেল অর আ নর্মাল মান্ডেন এক্সিস্টেন্স। আমাদের সাধারণ মানে পার্থিব যে জীবন, ট্রিক কথাটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি ছল চাতুরি এইসব ক্ষেত্রে, বাট হিয়ার দ্য পোয়েট ইউজেস লং ট্রিক টু রেফার টু দ্য কাইন্ড অফ নর্মাল লাইফ, আমরা যে ধরনের অস্তিত্ব, আমরা পার্থিব অস্তিত্ব এখানে কাটাই, স্টিরিওটাইপ লাইফ, মেটেরিয়ালিস্টিক লাইফ। তো সেটার এই জীবনটার পর অ্যান্ড কোয়াইট স্লিপ রেফার্স টু আ পিসফুল ডেথ, এবং তারপরে যে একটা সুন্দর ঘুম, একদম মানে আনডিস্টার্বড স্লিপ, সেটা হচ্ছে দ্যাট পিসফুল ডেথ, allowing for a sweet dream, which again denounces an ideal life, asserting that we may rest in the afterlife. তো এখানেও কিন্তু তিনি ওই বক্তব্যটাকে কিন্তু নস্যাৎ করছেন, যে সামুদ্রিক জীবনটা কিন্তু অলসতার ভরা নয়, বা আমাদের সামগ্রিক জীবনটা কিন্তু আলস্যে ভরা নয়। লাইফ ইজ ফুল অফ অ্যাকশন, লাইফ জীবনে কিন্তু কর্মটাই করে যেতে হবে, এবং বিশ্রাম তার জন্য লাইফ ইউ হ্যাভ ইট অল আফটার ইউ ফিনিশ দিস আর্থলি লাইফ। In that sense, the whole poem may be seen as a symbolic portrayal of a life, with the sea representing a modest and simple way to live, more in touch with nature, and hence well equipped to deal with any storms or adversities that may come our way. তো এইভাবে দেখলে গোটা কবিতাটা আমাদের জীবনের একটা সিম্বলিক একটা প্রতিচ্ছবি, যেখানে সমুদ্র আমাদের রিপ্রেজেন্ট করছে খুব
সাধারণ ভাবে একটা জীবনযাপন করা, যেখানে আমরা প্রকৃতির সাহচর্যে থাকব, এবং থাকলে কি হবে, আমরা যে কোনো রকম ঝড়ঝাপটা, যে কোনো রকম প্রতিকূলতাকে যেটা আমাদের সামনে আসুক, সেটাকে আমরা মোকাবিলা করতে পারবো, সেটার সঙ্গে আমরা খাপ খাওয়াতে পারবো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি, সি ফিভার আনডিনায়াবলি স্পিক্স অফ দ্য পোয়েটস লাভ ফর দ্য সি অ্যান্ড দ্য লাইফ অফ আ সিলার। কিন্তু সবচেয়ে যেটা এই কবিতার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে কবির সমুদ্রের প্রতি তার যে ভালোবাসা এবং একটা নাবিকের জীবনের প্রতি তার যে আন্তরিক ভালোবাসা এবং আসক্তি, সেটাই এই কবিতার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। Now it's time for your assignments. For your assignments, তোমাদের যে বইটা আছে ব্লিস, তোমাদের যে টেক্সট বুকটা আছে ফর ক্লাস 10, গো টু পেজ 50 and 51, যেখানে কম্প্রিহেনশন এক্সারসাইজেস আছে। কোয়েশ্চেন নাম্বার 1 আছে, ওখানে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আছে, ওটা তোমরা নিজেরা করবে। Question number 2 আছে, state whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. সেখানে আমি একটা করে দিয়েছি, যে ফার্স্ট সেন্টেন্স যেটা আছে, to steer the ship the poet needs the moon, which is a false statement. এবং সাপোর্টিং সেন্টেন্স এটা করে দেওয়ার উদ্দেশ্য আর কিছুই নয়, তোমাদের কাছে এটাই তুলে ধরা যে অপ্রাসঙ্গিক জায়গা তুলবে না, শুধু যেটুকু দরকার, যেটা জাস্টিফাই করছে যে তুমি কেন ট্রু বা ফলস বলছো, সেইটুকুই তুলে ধরবে। যে আমি যেমন ধরো সামনে তুলে রেখেছি, আ স্টার টু স্টিয়ার হার ভাই, নট দ্য মুন। সো দিস ইজ আ ফলস স্টেটমেন্ট। আর বি আর সি তোমরা নিজেরা করবে। আর কোয়েশ্চেন নাম্বার 3 আছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেনটা আমি করে দিয়েছি তোমাদের জন্য, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে does the poet wish to go down to the sea? Answer, the poet wishes to go down to the sea in the early morning, or more precisely at the break of the dawn. That is the answer. B and C তোমরা করবে। এখানে ওই একই কথা, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা একদম লিখবে না। বি ভেরি প্রেসাইজ, এবং তোমাদের যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষার খাতায় দেখবে এরকম হার্ডলি 2টো লাইন দেওয়া থাকে, হুইচ ইজ মোর দ্যান এনাফ ফর ইউর আনসার টু ফিট ইন। তার বাইরে যদি চলে যাও, ধরে নেবে যে তুমি বেশি কথা লিখছো, অপ্রয়োজনীয় জিনিস লিখছো। সো হিয়ার বি অ্যান্ড সি তোমরা নিজেরা করবে। সো দিস ইজ ইয়োর অ্যাসাইনমেন্ট ফর দিস চ্যাপ্টার। So that was all for today. We hope that you have liked your lesson. Keep practicing and stay safe, stay happy, and let's pray for this bad time to get over as soon as possible. Thank you.